সুপ্রিয় শ্রোতা, কথা মানবী ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আইরিন অন্না। আপনারা শুনছিলেন আহমদ ছফার বিখ্যাত উপন্যাস অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী। আজ ষষ্ঠ পর্ব। একদিন দুপুরবেলা শামারুখ এসে বলল, আপনি আজ আমাকে খাওয়াবেন। আমি বিব্রতকর একটা অবস্থার মধ্যে পড়ে গেলাম। এই মহিলা দিনে দিনে আমার সমস্ত দীনতার কথা জেনে যাচ্ছে। আমি এই ভেবে শঙ্কিত হলাম যে বজলুর মেসে যে খাবার খাই ভদ্রমহিলা নিশ্চয়ই তার নাক কুঁচকাবে, অথচ সে আজ নিজের থেকে কিছু খেতে চাওয়ার প্রস্তাব দিয়েছে। এটাকে আমার সৌভাগ্য বলেই ধরে নিলাম। আমি জামা কাপড় পরতে আরম্ভ করলাম। ভদ্রমহিলা আমার দিকে বড় বড় চোখ মেলে মন্তব্য করে বলল, আপনি এরকম উদ্ভট জামা কাপড় পরেন কেন? শুনে আমার ভীষণ রাগ হলো, কিন্তু সামলে নিলাম। বললাম, জামা কাপড় আমি নিজে কিনি না, বন্ধু বান্ধবদের কাছ থেকে যখন যেটা পাওয়া যায় পরে ফেলি। আমি আলনার দিকে তার দৃষ্টি আকর্ষণ করে বললাম, এখানে যে শার্ট প্যান্ট দেখছেন তার কোনোটাই আমার কেনা নয়, সবগুলোই কারো না কারো কাছ থেকে পাওয়া। তাই আমার জামা কাপড়ের কোনোটাই আমার গায়ের সঙ্গে খাপ খায় না। কোনোটা শরীরের মাপে ছোট, কোনোটা বড়, কিন্তু আমি দিব্যি পরে বেড়াচ্ছি। গায়ের মাপের চাইতে ছোট বড় জামা কাপড় পরা যেন মস্ত একটা মজার ব্যাপার। এরকম একটা ভঙ্গি করে উচ্চকণ্ঠে হেসে উঠলাম। মহিলা কোনো কথা বলল না, শুধু আমার দিকে ঠান্ডা চোখে তাকালো একবার। আমি বললাম, চলুন। শামারুখ জানতে চাইল, কোথায়? আমি বললাম, বাইরে। সে বলল, বাইরে থেকেই তো এলাম, আবার বাইরে যাব কেন? আমি বললাম, আপনি তো খেতে চাইলেন, তাই কোনো রেস্টুরেন্টে চলুন। শামারুখ বলল, আপনার হোস্টেলে খাবার পাওয়া যায় না? আমি বললাম, সে খাবার খেতে আপনার রুচি হবে না। শামারুখ বলল, আপনারা সবাই দুবেলা ওই খাবার খেয়েই তো বেঁচে আছেন। আমি শামারুখের চোখে চোখে তাকিয়ে প্রশ্ন করলাম, আমাদের মেসের খাবার খেলে আমার প্রতি আপনার ঘৃণা জন্মাবে। সে কপট ক্রোধের ভান করে বলল, জাহিদ সাহেব, আপনি ইনকারেজিবল, চলুন আপনাদের মেসে যাই। আমি মনে মনে প্রমাদ গুনলাম, এখন মেসের অধিকাংশ বোর্ডার খেতে বসেছে। এই সময় যদি তাকে নিয়ে যাই, একটা দৃশ্যের অবতারণা করা হবে। আমাদের মেসে পুরুষদের পাশাপাশি মহিলাদের খেতে আপত্তি নেই। অনেক সময় স্বামী স্ত্রী দুজন রান্নার ঝামেলা এড়াবার জন্য দুবেলাই মেসে এসে খাওয়া দাওয়া করে। কেউ কেউ তাদের বান্ধবী এবং আত্মীয়দের নিয়েও মেসে খেয়ে থাকে। কিন্তু শামারুখের ব্যাপারে যে ভয় আমি করছিলাম, তাকে যদি মেসে নিয়ে আসি, হঠাৎ কেউ কিছু বলে ফেলতে পারে। এমনিতেই শামারুখকে নিয়ে মানুষজন এত সব আজেবাজে কথা বলে যে শুনতে শুনতে আমার কান ঝালাপালা হয়ে গেছে। আজ শামারুখের উপস্থিতিতে কেউ যদি উল্টো সিধে কিছু বলে বসে, সে ঝগড়া করার জন্য মুখিয়ে উঠবে। মাঝখানে আমি বেচারি বিপদের মধ্যে পড়ে যাব। শামারুখকে বললাম, আপনি হাত পা ধুতে থাকুন, আমি মেস থেকে খাবার নিয়ে আসি। সে বলল, আপনি না হোক কষ্ট করতে যাবেন কেন, চলুন মেসে গিয়ে খেয়ে আসি। অগত্যা তাকে নিয়ে আমাকে মেসে যেতে হলো। তখন বোর্ডাররা সবাই খেতে বসেছে, সবগুলো টেবিলই ভর্তি। 3 নম্বর টেবিলের কোণার দিকটা খালি, ওখানেই আমি শামারুখকে নিয়ে বসলাম। আমি তাকে মেসে নিয়ে যেতে পারি এটা কেউ চিন্তাও করতে পারেনি। প্রায় সবগুলো দৃষ্টি শামারুখের দিকে তাকিয়ে আছে। সেটা তার দৃষ্টি এড়ায়নি। শামারুখ খেতে খেতে বলল, আচ্ছা, সবাই আমার দিকে এমনভাবে তাকাচ্ছে কেন? আমি কি চিড়িয়াখানা থেকে এসেছি? আমার বলতে ইচ্ছে হয়েছিল, সুন্দর মহিলাদের দিকে সবাই তাকিয়ে থাকে, এটা তো খুব মামুলি ব্যাপার, কিন্তু চেপে গেলাম। আমার পাশে বসেছিল রিয়াজুল সাহেব। আচার আচরণে তিনি পারফেক্ট জেন্টলম্যান। শামারুখকে উদ্দেশ্য করে বললেন, আপনাকে আগে কেউ দেখেনি, সেজন্যই তাকাচ্ছে, আপনি কিছু মনে করবেন না। শামারুখ রিয়াজুল হক সাহেবের সঙ্গে আলাপ জুড়ে দিলেন, আপনি কি ভাই টিচার? রিয়াজুল হক সাহেব জবাব দিলেন, তিনি ফিজিক্সের টিচার। কথাবার্তা আর বিশেষ এগোলো না। খাওয়ার পর যখন ঘরে এসেছি, শামারুখ বলল, আপনি 1 কাপ চা করে খাওয়ান। খাবারের গুণাগুণ নিয়ে কোনো কথা বলল না দেখে আমি মনে মনে হাঁপ ছেড়ে বাঁচলাম। আমি চা বানিয়ে দিলে খেতে খেতে সে বলল, আজ বেশিক্ষণ বসবো না, আমাকে এক জায়গায় যেতে হবে। আমি বললাম, আপনি কি সরাসরি বাড়ি থেকে আসছেন? শামারুখ বলল, না রে ভাই, অন্য জায়গা থেকে এসেছি। আমার নানা সমস্যা, যাকে বলে মাথার ঘায়ে কুত্তা পাগল, আমারও সে অবস্থা। আমি জানতে চাইলাম কি রকম সমস্যা। সে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, বলবো একদিন। তারপর বলল, আমি মাঝে মাঝে রান্না করে আপনার জন্য খাবার নিয়ে আসব। আমি কথাটা শুনলাম, শুনে ভালো লাগলো, কিন্তু হ্যাঁ বা না কিছু বলতে পারলাম না। একদিন সন্ধ্যাবেলা আমার এক আত্মীয়কে ট্রেনে উঠিয়ে দিতে কমলাপুর যেতে হয়েছিল। ট্রেন ছাড়তে অনেক দেরি করল, ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেল।
আমি মেসে খাবার পাওয়া যাবে কিনা এ নিয়ে চিন্তিত ছিলাম। বাইরের কোনো হোটেল থেকে খেয়ে নেব কিনা চিন্তা করেও কেন জানি খেতে পারলাম না। হোস্টেলে যখন ফিরলাম রাত 10টা বেজে গেছে। গেট পেরিয়ে ভেতরে পা দিতেই দারোয়ান আকর্ণ বিস্তৃত একখানা হাসি দিয়ে জানালো, সাব আপনার কপাল বহুত ভালো আছে। সেই সুন্দর মেম সাব, এই জিনিসগুলো আপনার লাইগা রাইখা গেছে। আমার ডিউটি শেষ 9টা বাজে, মাগার আপনার লাইগা বইসা আছি। হাফিজ আমার হাতে একটা টিফিন ক্যারিয়ার এবং আঙ্কারা স্টোর্স লেখা একটা শপিং ব্যাগও গুছিয়ে দিল। ঘরে এসে প্রথম শপিং ব্যাগটাই খুললাম। দেখি 2টো শার্ট এবং একটা পুরো হাতা সোয়েটার। আমার সেই গ্রামীণ রাগটা আবার মাথা জাড়া দিয়ে উঠল। আমার জামা কাপড় মানানসই নয় বলেই ভদ্রমহিলা আমাকে দোকান থেকে শার্ট সোয়েটার কিনে দিয়ে করুণা প্রদর্শন করছে। ছুঁড়ে ফেলতে ইচ্ছে হলো, কিন্তু পারলাম না। সুন্দর জিনিসের আলাদা একটা মন হরণ করার ক্ষমতা আছে। পুরো হাতা শার্টটা নেড়েচেড়ে দেখে আমার মন ভীষণ খুশি হয়ে উঠল। শার্টটা অপূর্ব, সিল্কের সাদা জমিনে লালের ছিটে। পরে দেখলাম আমার গায়ের সঙ্গে একেবারে মানিয়ে গেছে। সুতির হাফ শার্টটাও মনে ধরে গেল। পুরো হাতা সোয়েটারটা আমাকে সবচাইতে মুগ্ধ করল। নরম মোলায়েম উলের তৈরি, আকাশি রঙে ছোপানো। শামারুখের রুচি আছে বলতে হবে। সে অন্যের জন্যও পছন্দ করে জামাকাপড় কিনতে জানে। হঠাৎ আমার মনে একটা শিহরণ খেলে গেল। তাহলে শামারুখ কি আমাকে ভালোবাসে? আমার হৃৎপিণ্ডটা আশ্চর্য সাংঘাতিক ধ্বনিতে বেজে উঠতে থাকল। শরীরের রক্তসভায় একটা উচ্ছ্বাসের সাড়া জেগেছে। আমি নিজেকে নিজের মধ্যে আর ধরে রাখতে পারছি নে। কি সুখ, কি আনন্দ! এই অসহ্য আনন্দের ভার কি করে বহন করি? কোনো রকমে জুতোজোড়া পা থেকে খুলে বিছানার ওপর শটান শুয়ে থাকার পর টের পেলাম এখনও রাতের খাওয়া শেষ করিনি। 4 থাকওয়ালা শামারুখের টিফিন ক্যারিয়ার খুললাম। প্রথম থাকে দেখি কয়েক টুকরো কাটা শশা, একটা কাঁচা মরিচ এবং একটা আস্ত পাতাশুদ্ধ পেঁয়াজ। একপাশে সামান্য পরিমাণ আমের ঝাল আচার। এগুলো মহামূল্য পদার্থ নয়, কিন্তু টিফিন ক্যারিয়ারে যেভাবে সাজিয়ে রাখা হয়েছে সেই সুন্দর যত্নটাই আমাকে অভিভূত করে ফেলল। দ্বিতীয় তাকে সরু চালের ভাত এবং ওপরে 2 ফালি বেগুন ভাজা। তৃতীয় তাকে 8-10টা ভাজা চাপিলা মাছ এবং চতুর্থ তাকে ঘন মুগের ডাল। সহসা আমার চোখ দিয়ে পানি বেরিয়ে আসতে চাইল। আহা, কতকাল ঘরের খাবার খাইনি। প্রতিরাতে হোস্টেলে ফিরে দেখি দরজার সামনে বজলু টিফিন ক্যারিয়ার থুয়ে গেছে। ঢাকনা খুললেই দেখি বাটির মধ্যে একটা মুরগির ঠ্যাং চিত হয়ে শুয়ে রয়েছে। ওই মুরগির ঠ্যাং দেখতে দেখতে আর মুরগির ঠ্যাং খেতে খেতে স্বয়ং আল্লাহ তাআলার বিরুদ্ধে আমার মনে অনেক নালিশ জমা হয়ে গেছে। আল্লাহ খাওয়ার সময় নিছক আমার বিরক্তি উৎপাদন করার জন্য ওই 2 ঠ্যাঙে পাখিটাকে সৃষ্টি করেছেন। শামারুখের রেখে যাওয়া ছিমছাম পরিপাটি খাবার খেতে খেতে যত্ন এবং মমতা দিয়ে ঢাকা একখানা ঘরের কথা মনে হতে লাগলো। আমার কি ঘর হবে? সে রাতে অনেকক্ষণ পর্যন্ত আমি ঘুমোতে পারিনি। একসময় ঘরে থাকা অসহ্য হয়ে দাঁড়ালো। দরজা খুলে বেরিয়ে এলাম। দারোয়ানকে ঘুম থেকে জাগিয়ে গেট খোলালাম। উন্মুক্ত প্রাঙ্গণে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে টের পেলাম ভীষণ ঠান্ডা হাওয়া বইছে। এই ঠান্ডার মধ্যেই একাকী লনে পায়চারি করতে লাগলাম। রাতের পৃথিবী চুপচাপ, গাড়ি ঘোড়ার শব্দ কানে আসছে না। আকাশের দিকে দৃষ্টিপাত করে দেখলাম লাখো কোটি গ্রহ নক্ষত্রের দেয়ালি চলছে। আমার হৃদয়ে যে হৃদস্পন্দন জাগছে তার সঙ্গে আকাশের গ্রহ নক্ষত্রের কাঁপা কাঁপা আলোর একটা সম্পর্ক আবিষ্কার করলাম। এই তারা ভরা আকাশের নিচে একা একা পায়চারি করতে করতে কেন জানি মনে হলো গাছপালা, পশু পাখি, গ্রহ নক্ষত্র কোনো কিছুর থেকে আমি আলাদা নই, বিচ্ছিন্ন নই। নিসর্গের মধ্যে সব সময় একটা পরিপূর্ণতা বিরাজ করছে। আমার নিজেকেও ওই চরাচর পরিব্যাপ্ত পূর্ণতার অংশ মনে হলো। আমি অনুভব করলাম আমার ভিতরে শূন্যতা কিংবা অপূর্ণতার লেশমাত্রও নেই। এই পরিপূর্ণতার বোধটি আমার মনে মৌমাছির চাকের মতো জমেছে। শরীরে মনে একটা আশ্চর্য শান্তির দোলা লাগছে। একসময় অনুভব করলাম ঘুমে চোখ দুটো ভারী হয়ে আসছে। সপ্তাহখানেক পরে হবে। এক সন্ধ্যাবেলা শামারুখ এসে বলল, জামা কাপড় পরে তৈরি হয়ে নিন, আপনাকে আমার সঙ্গে এক জায়গায় যেতে হবে। আমি আর চোখে তাকিয়ে দেখলাম শামারুখ খুব সূক্ষ্ম যত্নে সাজগোজ করে এসেছে। সূক্ষ্ম যত্ন শব্দ দুটো এ কারণে বললাম, সে যে সাজগোজ করেছে সেটা প্রথম দৃষ্টিতে ধরা পড়বে না। চুলগুলো পিঠের উপর ছড়িয়ে দিয়েছে, একটা সাদা সিল্কের শাড়ি পরেছে এবং শাড়ির সঙ্গে ম্যাচ করে পরেছে ব্লাউজ। তার পরনের স্যান্ডেলের স্ট্রাইপগুলো সাদা, হাতের ব্যাগটিও সাদা রঙের। ওই শুভ্রতাময়ীর দিকে আমি অপলক চোখে তাকিয়ে রইলাম। তার শরীর থেকে একটা মৃদু মন্থর ঘ্রাণ বেরিয়ে এসে আমার ঘরের বাতাস পর্যন্ত
সুবাসিত করে তুলেছে। শামারুখকে এত সুন্দর দেখাচ্ছে যে আমি চোখ ফিরিয়ে নিতে পারছিলাম না। শামারুখ বলল, অমন হাঁ করে কি দেখছেন? বললাম না তাড়াতাড়ি তৈরি হয়ে নিতে। আমি লজ্জা পেয়ে চোখ নামিয়ে নিলাম। তারপর সেই পুরনো জামাকাপড়গুলো আবার পরতে আরম্ভ করলে সে বলল, ওগুলো আবার পরছেন কেন? আপনার জন্য সেদিন শার্ট সোয়েটার রেখে গেলাম না, সেগুলো কোথায়? আমি পলিথিনের ব্যাগটা শামারুখের হাতে দিয়ে বললাম, এর মধ্যে সব আছে। শামারুখ ঝাঁঝের সঙ্গে বলল, এগুলো রেখে গিয়েছি পরার জন্য, ব্যাগের মধ্যে ঘুম পাড়িয়ে রাখার জন্য নয়। আমার কেমন বাঁধো বাঁধো ঠেকছিল। শামারুখের দেয়া কাপড় চোপড় পরে পুরোদস্তুর ভদ্রলোক সেজে তার সঙ্গে বাইরে যাওয়ার মধ্যে একটা সূক্ষ্ম লজ্জার ব্যাপার আছে, সেটা আমি তাড়াতে পারছিলাম না। শামারুখের শার্ট পরব কি পরব না এই ইতস্তত ভাবটা কাটিয়ে উঠতে পারছিলাম না। শামারুখ হঠাৎ দাঁড়িয়ে আমার শরীর থেকে এক ঝটকায় পুরনো জামাটা খুলে ফেলল। আমি বাধা দিতে পারলাম না। তারপর সে সিল্কের পুরো হাতা শার্টটার বোতাম খুলে আমার সামনে বাড়িয়ে দিয়ে বলল, শিগগির এটা পরে ফেলুন। বিনা বাক্যে শার্টটা পরে নিলাম। শামারুখ বোতামগুলো লাগিয়ে দিল। এ সময় তার খোলা চুলগুলো এলোমেলো উড়ে আমার গায়ে জড়িয়ে যাচ্ছিল। আমি তার স্পর্শ পাচ্ছিলাম। আমার ইচ্ছে করছিল তার সুন্দর চিবুকখানা স্পর্শ করি, মুখমণ্ডলে একটা চুমু দিয়ে বসি। শামারুখ সোয়েটারটা আমার হাতে তুলে দিয়ে বলল, এটাও পরুন, বাইরে ভীষণ ঠান্ডা। অগত্যা আমাকে পরতে হলো। সে আমার সামনে ঝুঁকে পড়া চুলের গোছাটি পেছনে সরিয়ে দিতে দিতে বলল, আপনি কি পরিমাণ হ্যান্ডসাম আয়নার সামনে গিয়ে দেখে আসুন, অথচ চেহারাখানা সবসময় এমন করে রাখেন মনে হয় 7-5 জনে ধরে কিলিয়েছে। আমরা দুজন বাইরে এসে একটা রিক্সা নিলাম। আমি জিজ্ঞেস করলাম, আমরা কোথায় যাচ্ছি? শামারুখ বলল, কলাবাগানের একটা বাড়িতে। ভিসিআরে আপনাকে একটা ছবি দেখাবো। এ ধরনের ছবি ঢাকায় দেখানো হয় না। ফরাসি বিপ্লবের নায়ক দাঁতর উপর ছবি। আমার এক বন্ধু বিদেশ থেকে ক্যাসেট নিয়ে এসেছে। আমাদের কলাবাগান পৌঁছতে বেশি সময় লাগলো না। রিক্সা ভাড়া মিটিয়ে দিয়ে যখন বাড়ির ড্রয়িং রুমে প্রবেশ করলাম, দেখি একপাশে বসে 4 জন ব্রিজ খেলছে। টেবিলে বিয়ারের গ্লাস। এই 4 জনের একজন সোলেমান চৌধুরী। আমাকে দেখা মাত্রই তার মুখটা কঠিন হয়ে উঠল। শামারুখের দিকে তাকিয়ে বললেন, তোমার দেরি করার কারণটা বোঝা গেল। শামারুখ জবাব দিল না। নাদুস নুদুস চেহারার ফ্রেঞ্চ কাট দাড়িওয়ালা টাকমাথার ভদ্রলোকটি বিয়ার পান করতে করতে জিজ্ঞেস করলেন, উনি কে? শামারুখ বলল, উনি আমার বন্ধু এবং একজন ভালো লেখক। সোলেমান চৌধুরী শ্লেষাত্মক স্বরে বললেন, আসল কথাটি এড়িয়ে যাচ্ছে, বলো না কেন তোমার কবিতা লেখার পার্টনার? আজ প্রথম নয়। শামারুখ আমাকে বারবার এমন সব পরিবেশে নিয়ে আসে, আমি কিছুতেই তার সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে পারিনি। আমার ইচ্ছে করছিল পালিয়ে চলে আসি, সেটা আরও খারাপ দেখাবে বলে চলে আসতে পারছিলাম না। এই ভদ্রলোকেরা বাংলা ভাষাতেই কথাবার্তা বলছিলেন, কিন্তু আমার মনে হলো সে ভাষা আমি বুঝিনি। সোফার কোণার দিকে লম্বাপনা ভদ্রলোকটি আমার গায়ের জামার দিকে তাকিয়ে মন্তব্য করলেন, শামারুখ, এখন বুঝতে পারলাম বায়তুল মুকাররমে গাড়ি দাঁড় করিয়ে কেন আমাকে দিয়ে শার্ট এবং সোয়েটার কিনিয়েছিলে। কবি সাহেবকে জামা কাপড় গিফট করার জন্যই আমার কাছ থেকে টাকা ধার করেছিলে। ভদ্রলোক কাটা কাটা কথায় বললেন, শার্ট এবং সোয়েটার দুটো কবি সাহেবের গায়ে মানিয়েছে চমৎকার। কবি সাহেব ভাগ্যবান, আজ থেকে আমরাও সবাই না হয় কবিতা লিখতে লেগে যাব। ভদ্রলোক কেমন করে হাসলেন। ভদ্রলোকের কথাগুলো শুনে আমার সারা গায়ে যেন আগুন লেগে গেল। শামারুখ এই মানুষটার কাছ থেকে টাকা ধার করে আমার শার্ট এবং সোয়েটার কিনেছে, তারপর সেগুলো দেখাবার উদ্দেশ্যে এই ভদ্রলোকের কাছেই আমাকে ধরে এনে হাজির করেছে। জামা কাপড়গুলো শরীর থেকে খুলে ফেলে শামারুখের মুখের উপর ছুঁড়ে দিতে ইচ্ছে করছিল, কিন্তু তার তো আর উপায় নেই। সুতরাং বসে বসে অপমানটা হজম করছিলাম। নাদুস নুদুস টাকমাথার ভদ্রলোক এবার সিগারেট টেবিলে ঠুকতে ঠুকতে বললেন, শামারুখ, why should you indulge in poems? You are more than a poetry. তুমি কেন কবিতা লেখার মতো অকাজে সময় নষ্ট করবে? তোমাকে নিয়েই মানুষ কবিতা লিখবে। অ্যান্ড মাইন্ড ইট, একবার যদি লাই দাও, দলে দলে কবিরা এসে মাছির মতো তোমার চারপাশে ভ্যান ভ্যান করবে। ঢাকা শহরে কবির সংখ্যা কাকের সংখ্যার চাইতে কম নয়। শামারুখ চটে গিয়ে বলল, আবেদ, ইউ আর আ ফিল্দি ননসেন্স। তুমি একটা হামবাগ এবং ফিলিস্টিন। মানুষের প্রতি মিনিমাম রেসপেক্টও তোমার নেই। আবেদ নামের ভদ্রলোকটি হাসতে হাসতে বললেন, মানুষের প্রতি সব রেসপেক্ট তো তুমিই দেখিয়ে যাচ্ছ, অন্যদের আর রেসপেক্ট করার অবকাশ কোথায়? পথে ঘাটে যাকে যেখানেই পাচ্ছ ধরে ধরে স্ট্রিট আর্চিনদের হাজির করছো। তোমার টেস্টের তারিফ না করে পারিনে। শামারুখ বলল, তুমি একটা আস্ত ব্রুট।
তারপর একটা বিয়ারের খালি টিন তুলে নিয়ে ভদ্রলোকের মুখের উপর ছুঁড়ে মারল এবং আমার হাত ধরে টানতে টানতে আমাকে ঘরের বাইরে নিয়ে এলো। গোটা ব্যাপারটা আমার চোখের সামনে ছায়াবাজির মতো ঘটে গেল। গেটের কাছে যখন এসেছি, শামারক বলল, জাহিদ, আপনি আস্ত একটা কাওয়ার্ড। এই আবেদ হারামজাদা আমাকে এবং আপনাকে এত অপমানজনক কথা বলল, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু হজম করলেন। আপনি তার মুখে একটা ঘুষি পর্যন্ত বসিয়ে দিতে পারলেন না। আমি শামারকের কথার কি উত্তর দেব ভেবে ঠিক করতে না পেরে তার মুখের দিকে হাঁ করে তাকিয়ে রইলাম। শামারক আমার মনে একটা ঝঙ্কার সৃষ্টি করে দিয়েছে। তাকে আমি মনের ভেতর থেকে তাড়াতে পারছি নে। শামারক শুধু সুন্দরী নয়, তার মনে দয়ামায়াও আছে। আমার প্রতি এই সময়ের মধ্যে তার একটা অনুরাগ জন্মানো বিচিত্র নয়। শামারক যখন হাসে, সাদা বেজির দাঁতের মতো তার ছোট ছোট দাঁতগুলো ঝিলিক দিয়ে ওঠে। সে যখন ফুঁসে ওঠে, তার মধ্যে একটা সুন্দর অগ্নিশিখা জ্বলে উঠতে দেখি। সে যখন গান করে অথবা কবিতা পাঠ করে, পৃথিবীর সমস্ত কষ্ট যন্ত্রণা আমি মুক্ত হয়ে উঠতে দেখি। বড় বড় দুটি চোখ মেলে যখন দৃষ্টিপাত করে, তার অসহায়তার ভাবটি দৃশ্যমান হয়ে ওঠে। তখন তাকে অনেক বেশি সুন্দরী দেখায়। শামারক আমার খাওয়া দাওয়ার প্রতিও দৃষ্টি দিতে আরম্ভ করেছে। আমার দারিদ্র্য, আমার অক্ষমতা, আমার অস্তিত্বের দীনতা সব কিছু এমনভাবে উপলব্ধি করতে পেরেছে, তার কাছে আমি কোনো রকমের দ্বিধা এবং সংকোচ ছাড়াই নিজেকে মেলে ধরতে পারি। আমার অনেক কিছু নেই, আমি জানি, কিন্তু শামারকের সঙ্গে যখন আলাপ করি, আমার নিজেকে অত্যন্ত সমৃদ্ধ মানুষ মনে হয়। মনে হয় আমার মধ্যে কোনো অক্ষমতা, কোনো অপূর্ণতা নেই। তাছাড়া আরও একটা ব্যাপার আছে। এই মাস ৩-৪ শামারকের সঙ্গে চলাফেরা করতে গিয়ে আমার ভেতরে একটা রূপান্তর ঘটে গেছে। সেটা আমি এখন অনুভব করি। আমি ছিলাম নিতান্ত তুচ্ছ একজন আদনা মানুষ। এই রকম একজন সুন্দর মহিলা সমাজে, যার সম্পর্কে সত্য মিথ্যে বিচিত্র ধরনের কাহিনী চালু আছে, তার সঙ্গে ঘনিষ্ঠ মেলামেশার কারণে আমি চারপাশের সবার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছি। আমি টের পেতে আরম্ভ করেছি মানুষের কাছে একরকম ঈর্ষার পাত্র বনে গেছি। যদিও আমি বুঝতে পারি তার মধ্যে কিছু পরিমাণে হলেও করুণা মিশে রয়েছে। যে মহিলা অঙ্গুলি হেলনে ঢাকা শহরের সবচেয়ে ধনী ব্যক্তিটিকে পেছনে ছুটিয়ে নিতে পারে, ক্ষমতাবান মানুষটিকে পাগল করে তুলতে পারে, আমার মতো তুচ্ছ একজন মানুষকে নিয়ে প্রায় প্রতিদিন এই যে ঘোরাঘুরি করে বেড়াচ্ছে, এটা তার একটা খেয়াল ছাড়া আর কিছু নয়। এ কথা আমার হিতৈষী বন্ধুবান্ধবেরা আমাকে বারবার বলেছে। আমি এক ঘোরেল মহিলার পাল্লায় পড়েছি এবং মহিলা আমাকে লেজে খেলাচ্ছে। এক সময় আমাকে এমন উলঙ্গ করে ছেড়ে দেবে যে তখন মানুষের কাছে আমার মুখ দেখাবার উপায় থাকবে না। এগুলো আমি অস্বীকার করিনি। এ পর্যন্ত শামারক সম্বন্ধে যেটুকু ধারণা আমার হয়েছে, তাতে করে আমি ভালোভাবে বুঝে গেছি সে যে কোনো সময় যে কোনো কিছু করে ফেলতে পারে। এরকম একটা মাদকতাময়ী সুন্দরীর সঙ্গে ঘুরে বেড়ানো কি জিনিস! তার শরীরের স্পর্শ, তার কণ্ঠস্বরের উত্তাপ, চুলের সুঘ্রাণ, এগুলোর সম্মিলিত নেশা রক্তে কেমন আগুন ধরিয়ে দিতে পারে। সেই অপূর্ব অভিজ্ঞতা বন্ধুদের কোনো দিন হয়নি, তাই তারা এমন অভাবনীয় ভয়াবহ পরিণতির কথাটা আমাকে স্মরণ করিয়ে দিতে পারে। অনেক সময় মানুষ সত্য প্রকাশের ছলে নিজের মনের প্রচ্ছন্ন ঈর্ষাটাই প্রকাশ করে থাকে। যে যাই বলুক, আমার অবস্থা এমন। শামারক যদি আমাকে বলতো, জাহিদ, তোমাকে আমার সঙ্গে দুনিয়ার অপর প্রান্ত পর্যন্ত ছুটে যেতে হবে, 5 তলা দালান থেকে লাফিয়ে পড়ে প্রাণ দিতে হবে, কিছুই করা আমার পক্ষে অসম্ভব ছিল না। কিন্তু ছোট্ট একটা কিন্তু সব কিছুতে বাদ সেধেছে। সেটা একটু খুলে বলি। এ পর্যন্ত শামারক আমাকে যে সমস্ত জায়গায় নিয়ে গিয়েছে, সব জায়গাতেই আমি ভয়ঙ্করভাবে আহত বোধ করেছি। সোহরাওয়ার্দী উদ্যান, গ্রিন রোড, কলাবাগান, এই 3টি জায়গায় নিয়ে গেছে। ওসব জায়গায় যে সমস্ত মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে, আলাদা আলাদাভাবে তাদের চেহারাগুলো চিন্তা করলেও আমার বুকের রক্ত হিম হয়ে আসতে চায়। এই সব মানুষের সঙ্গে শামারকের কী সম্পর্ক, তাই নিয়ে আমাকে অনেক বিনিদ্র রজনী যাপন করতে হয়েছে। শামারকের মনে কি আছে, তার অভিপ্রায় কি, কথা বারবার চিন্তা করেও আমি নিজের মধ্যে কোনো সদুত্তর পাইনি। আমি সবচেয়ে ব্যথিত বোধ করেছিলাম যেদিন তার উপহার দেয়া জামাকাপড় পরিয়ে শামারক আমাকে কলাবাগানে তার বন্ধুদের আড্ডায় সিনেমা দেখাবে বলে নিয়ে গিয়েছিল। সেখানে গিয়ে আমাকে জানতে হলো এই লোকদের একজনের কাছ থেকে টাকা ধার করে শামারক আমার জন্য শার্ট এবং সোয়েটার কিনেছে। সেদিন রাস্তার মাঝখানে ধরে তাকে পেটাতে ইচ্ছে করেছিল। হয়তো আক্ষরিক অর্থে পেটাতে না পারলেও কিছু কড়া কথা অবশ্যই বলতাম এবং সম্ভব হলে শরীর থেকে সব জামাকাপড় খুলে তার মুখের উপর ছুঁড়ে দিতাম।
আবেদের মুখের উপর বিয়ারের টিন ছুঁড়ে মারার দৃশ্যটাই আমাকে একটা দোদুল্যমান অবস্থার মধ্যে ফেলে দিয়েছিল। তারপর তো শামারুক আমাকেই আসামি ধরে নিয়ে মস্ত বড় একখানা নালিশ ফেঁদে বসল। সে যখন বিয়ারের টিন ছুঁড়ে মারল, আমি আবেদের মুখের ওপর ঘুষি বসিয়ে দিলাম না কেন? এই মহিলাকে আমি কোনো হিসেবের মধ্যে ফেলতে পারছি না। মহিলা কি পাগল নাকি অন্য কিছু? শামারুকদের শান্তিনগরের বাড়িতে গিয়ে আমাকে দেখতে হয়েছে বড় ভাইয়ের বউ তার বাহুতে কামড় দিয়ে মাংস তুলে নিয়েছে। সেও নিশ্চয়ই বড় ভাইয়ের বউকে অক্ষত রাখেনি। এই রকম অব্যবস্থিত চিত্তের মহিলাকে নিয়ে আমি কি করব ভেবে ঠিক করতে পারলাম না। তাকে গ্রহণ করা অসম্ভব, আবার তাকে ছেড়ে দেয়া আরও অসম্ভব। গভীর রাতে আমি যখন নিজের মুখোমুখি হই, শামারুখের সমস্ত অবয়বটা আমার মানুষ দৃষ্টির সামনে উদ্ভাসিত হয়ে ওঠে। অন্তরের সমস্ত আবেগ দিয়ে ওই মহিলাকে জড়িয়ে ধরার আকাঙ্ক্ষা আমার মনে ঘনীভূত হয়ে ওঠে। মনে হয় তার জন্য প্রাণ মন সবকিছু পণ করতে পারি। কিন্তু যখন তার অন্য কাণ্ডকীর্তির কথা স্মরণে আসে, মহিলার প্রতি আমার একটা অনীহাবোধ তীব্র হয়ে জেগে ওঠে। মনের একাংশ অসাড় হয়ে যায়। আমি নিজেকেই প্রশ্ন করি, এই আধপাগলা বিক্ষিপ্ত মানসিকতার মহিলাটির সঙ্গে আমি লেগে রয়েছি কেন? প্রতি রাতেই পণ করি, এরপর যদি শামারুক আসে তার চোখে চোখে তাকিয়ে বলে দেব তার সঙ্গে ঘোরাঘুরি করে আমার সব কিছু লাটে উঠতে বসেছে। অকারণে মানুষ আমার শত্রুতে পরিণত হচ্ছে। এরপর তার সঙ্গে আর মেলামেশা সম্ভব নয়। কিন্তু পরদিন যখন শামারুক আসে, তার চুলের রাশিতে কাপন ধরিয়ে আমার দিকে যখন বড় বড় চোখ দুটো মেলে তাকায়, আমার সমস্ত সংকল্প পরাজিত হয়। আমি সব কিছু ভুলে যেতে বাধ্য হই। মহিলা আমার ইচ্ছে শক্তি হরণ করে ফেলে, তারপর আমাকে দিয়ে যা ইচ্ছে করিয়ে নেয়। শামারুককে নিয়ে এমন সংকটে পড়ে গেছি যে সে কথা কাউকে বুঝিয়ে বলারও উপায় নেই। দুঃসহ যন্ত্রণার ভেতর দিয়ে দিনরাত্রি অতিবাহিত করছি আমি। এই ডাকিনী মহিলা আমাকে কোথায় নিয়ে যাবে? এরই মধ্যে একদিন দুপুরবেলা শামারুক আমার ঘরে এলো। তার আলোথালো চেহারা, চোখের কোণে কালি, পরনের শাড়ির অবস্থাও করুণ। মনে হলো সে কয়েকদিন স্নান করেনি এবং ঘুমোয়নি। এইরকম বেশি শামারুককে আমি কোনোদিন দেখিনি। নিশ্চয়ই কোনো একটা অঘটন ঘটে গেছে। তার দিকে তাকিয়ে আমার বুকটা হু হু করে উঠল। শামারুক তার কাঁধের থলেটা টেবিলের ওপর রেখে খাটে বসল। তার বসার ভঙ্গি দেখে আমি অনুমান করলাম শরীরের ওপর শামারুখের পুরো নিয়ন্ত্রণ নেই। এই অবস্থায় কি জিজ্ঞেস করব আমি ভেবে স্থির করতে পারলাম না। আমি কিছু বলার আগে অত্যন্ত ক্লান্ত স্বরে শামারুক বলল, জাহিদ ভাই, এক গ্লাস পানি দেবেন? আমি পানি গড়িয়ে তার হাতে দিয়ে বললাম, আপনার কি হয়েছে? মনে হচ্ছে আপনার গোসল এবং খাওয়া কোনোটাই হয়নি। শামারুক সমস্ত পানিটা গলার মধ্যে ঢেলে দিয়ে বলল, দুদিন ধরে আমি খেতে এবং ঘুমোতে পারছি না। আমি বললাম, এক কাজ করুন, বাথরুমে গিয়ে আপনি হাত মুখ ধুয়ে আসুন, আমি ডাইনিং হল থেকে খাবার নিয়ে আসি। শামারুক বলল, খাবার আমার গলা দিয়ে নামছে না, আপনার কষ্ট করে লাভ নেই। আমি আপনার বিছানায় শুয়ে পড়লে আপনি কি রাগ করবেন? আমি একটুখানি আতঙ্কিত বোধ করলাম। শামারুককে আমার বিছানায় শোয়া দেখলে অন্য বোর্ডাররা কি মনে করবে? হয়তো সবাই মিলে আমাকে এমন একটা অবস্থার মধ্যে ফেলে দেবে, সিট রক্ষা করাটাও দায় হয়ে পড়বে। আমার আশঙ্কার কথাটা আমি শামারুককে বুঝতে দিলাম না। আজকে ভাগ্য ভালো, হোস্টেলের বেশিরভাগ বোর্ডার টিভি রুমে ইংল্যান্ড এবং পাকিস্তানের ক্রিকেট খেলা দেখতে গেছে। শামারুককে বললাম, ঠিক আছে, আপনি শোবেন, তার আগে একটু চেয়ারটায় এসে বসুন, আমি নতুন চাদরটা পেতে দিই। শামারুক মাথা নেড়ে জানালো, না, তার দরকার হবে না। বলেই সে শতান বিছানার ওপর শরীরটা ছুড়ে দিল। শামারুক বলল, দরজাটা বন্ধ করে দিন। শামারুক না বললেও আমাকে বন্ধ করতে হতো। সামনের দরজা বন্ধ করে আমি পেছনের দরজাটা খুলে দিলাম। ঠিক এই সময় আমার কি করা উচিত স্থির করতে না পেরে সিগারেট জ্বালালাম। একটা কি দুটো টান দিয়েছি, এরই মধ্যে দেখি শামারুক ফুলে ফুলে কেঁদে উঠছে। কান্নার তোড়ে তার শরীরটা বেঁকে বেঁকে যাচ্ছে। এই অবস্থায় সিগারেট টানা যায় না। আমি সিগারেটটা ছুঁড়ে ফেলে দিলাম। চেয়ারটা বিছানার কাছে নিয়ে মৃদুস্বরে জিজ্ঞেস করলাম, কি হয়েছে শামারুক, কাঁদছেন কেন? কান্নার বেগ একটু কমে এলে সে বলল, জাহিদ ভাই, আমার সর্বনাশ হয়ে গেছে। তারপরে আবার কাঁদতে আরম্ভ করল। আমি কিছুক্ষণ তার বিছানার পাশে স্তব্ধ হয়ে বসে রইলাম। একজন মহিলা আমারই পাশে বিছানায় কেঁদে বুক ভাসাচ্ছে, অথচ আমি করার মতো কিছুই খুঁজে পাচ্ছি না। এক সময় বাথরুমে গিয়ে তোয়ালে এনে তার মুখ মুছিয়ে দিলাম। এই কাজটা করতে গিয়ে আমার হাত কেঁপে গেল, শরীর কেঁপে গেল। কথা বলতে গিয়ে দেখি আমার কণ্ঠস্বরও কাঁপল। আগে শামারুখের শরীরের কোনো অংশ আমি এমনভাবে স্পর্শ করিনি। আমি তার কানের কাছে মুখ নিয়ে জিজ্ঞেস করলাম, শামারুক, বলুন, আপনি কাঁদছেন কেন? আমি চুলে হাত বুলিয়ে দিলাম। এলোমেলো হয়ে যাওয়া শাড়িটা এখানে ওখানে টেনে টুনে ঠিক করে দিলাম। শামারুক আমাকে বলল,
জাহিদ ভাই, আপনার চেয়ারটা টেনে একটু কাছে এসে বসুন। আমি চেয়ারটা খাটের একেবারে কাছে নিয়ে গিয়ে তার হাতটা তুলে নিলাম। কোমল স্বরে বললাম, বলুন শামারুক, আপনার কি হয়েছে? সে বলল, জাহিদ ভাই, আমার সর্বনাশ হয়েছে। আমি মরে গেলেই সবচাইতে ভালো হতো। তারপর আবার ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। আমার ইচ্ছে হয়েছিল তার মুখে চুমু দিয়ে বসি, কিন্তু পারলাম না। হয়তো আমার সাহস নেই, অথবা বিপদে পড়া মহিলার উপর কোনো সুযোগ গ্রহণ করতে আমার মন সায় দেয়নি। শামারুখের হাতটা ধরে আমি স্তব্ধ হয়ে বসে রইলাম, আর শামারুখ অবিরাম কেঁদে যাচ্ছে। আমি যদি চিত্রকর হতাম, এই রোরুদ্যমান রমণীর একটা ছবি আঁকতাম। ক্রন্দনরত অবস্থায় শামারুখের শরীর থেকে এক বিশেষ ধরনের সৌন্দর্য ফুটে বেরিয়ে আসছিল। তার শরীরে বয়সের ছাপ পড়েছে, তার স্তনজোড়া ঈষৎ হেলে পড়েছে। চুলের মধ্যে অনেকগুলো রূপলি রেখা দেখতে পাচ্ছি। তারপরও শামারুখ এখনও কি অপূর্ব সুন্দরী। দুধে আলতায় মেশালে যেরকম রং হয়, তার গায়ের রং অবিকল সেরকম। উরু দুটো সুডৌল, পা দুটো একেবারে ছোট। গোড়ালির ফর্সা অংশটাতেই জানালার ফুটো দিয়ে একটা তেরছা আলো এসে রেখা ফেলেছে। বারবার তাকিয়েও আমি চোখ ফেরাতে পারছি না। বাম হাতটা বাঁকা করে বিছানায় এলিয়ে রেখেছে। কান্নার তোড়ে ঈষৎ হেলে পড়া স্তন দুটো কেঁপে কেঁপে উঠছে। মনে মনে আমি আল্লাহকে ধন্যবাদ দিলাম। অর্ধ আবৃত এমন সুন্দরী একটা নারীর শরীর এত কাছ থেকে দেখতে পাচ্ছি। বালিশের দুপাশে তার চুলগুলো ছড়িয়ে রয়েছে। সমুদ্রের অতল থেকে দেবী ভেনাসের আবির্ভাবের যে ছবি শিল্পী এঁকেছেন, শামারুখকে কিছুটা সেরকম দেখাচ্ছে। তার নাক, চোখ, চিবুক সবকিছু যেন দেবী ভেনাসের শরীরের অংশ। আমি এই রকম শরীরের কোনো নারী জীবনে দেখিনি। শামারুখ যদি সুস্থ শরীরে সচেতনভাবে নারীর সমস্ত স্বাভাবিক লজ্জা নিয়ে শুয়ে থাকত, তার এরকম অপরূপ সৌন্দর্য প্রকাশমান হয়ে উঠত না। সে কেঁদে যাচ্ছে। কান্নার তোড়ে তোড়ে শরীর থেকে এরকম করুণ দুঃখ জাগানিয়া সৌন্দর্য ঠিকরে বেরিয়ে আসছে। তার ডান হাতটা হাতে নিয়ে আমি অনেকক্ষণ অভিভূতের মতো বসে রইলাম। একসময় তার কান্না বন্ধ হলো। সে উঠে বসল, আমাকে বলল, আরও এক গ্লাস পানি দিন। আমি গ্লাসটা হাতে দিলে আস্তে আস্তে পানিটা খেয়ে নিল। তারপর তোয়ালেটা নিয়ে বাথরুমে গেল। অনেকক্ষণ সে বাথরুমে কাটালো। যখন বেরিয়ে এলো, তাকে অনেকখানি সুস্থির দেখাচ্ছিল। ভালো করে হাত মুখ ধুয়েছে, মাথায়ও পানি দিয়েছে। চুলের উস্কো খুস্কো ভাবটি এখন নেই। আমাকে বলল, আপনার তোয়ালেটা মোটা, এ দিয়ে চুলের পানি বের করা যায় না, গামছা থাকলে দিন। ভাগ্যিস আমার একটা গামছা ছিল, সেটা তাকে আমি দিলাম। চুলের সঙ্গে গামছাটা পেঁচিয়ে পেঁচিয়ে পাক দিয়ে দিয়ে সমস্ত পানি বের করে আনলো। তারপর আমার ক্রিমের কৌটো নিয়ে আঙুলে একটুখানি ক্রিম বের করে আলতো করে মুখে লাগালো। এই সব কিছু করার পর সে আবার গিয়ে চেয়ারের ওপর বসল। এসব কিছুই যেন সে ঘোরের মধ্যে করে যাচ্ছে। অনেকক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল। এই পীড়াদায়ক নীরবতা আমার স্নায়ুশিরায় চাপ প্রয়োগ করছিল, আর চুপ করে থাকা আমার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়ালো। একটু আগে তার হাতখানা হাতে নিয়ে আদর করেছি, দুহাতে তার চোখের জল মুছিয়ে দিয়েছি। এই গম্ভীর রূপ দেখে আমি তার শরীর স্পর্শ করার সাহসও হারিয়ে ফেললাম। নরম জবানেই বললাম, আপনার দুঃখের কথাটা জানাতে যদি আপত্তি না থাকে আমাকে বলতে পারেন। আমি তো আপনার বন্ধু, আমাকে দিয়ে আপনার কোনো ক্ষতি হবে না, পারলে আপনার উপকারই করব। আমার কথা শুনে শামারুখের চোখ জোড়া ঝিঁকিয়ে উঠল। আপাতমস্তক আমার শরীরে তার দৃষ্টি বুলিয়ে নিল। তারপর সহসা দাঁড়িয়ে গেল, আবার সঙ্গে সঙ্গে বসে পড়ল। আঙুলে চুলের একটা গোছা জড়াতে জড়াতে বলল, আপনি আমার উপকার করতে চান? তার কণ্ঠস্বরটা একটু অস্বাভাবিক শোনালো। আমি দৃঢ়স্বরে বললাম, যদি আমার সাধ্যের মধ্যে থাকে অবশ্যই আপনার উপকার করব। শামারুখ অবিশ্বাসের ভঙ্গিতে বলল, তাহলে আপনি আমাকে বিয়ে করুন। এ কি বলছে শামারুখ? তার কাছ থেকে এ কি শুনলাম? ঘরের মধ্যে বাজ পড়লেও আমি এতটা আশ্চর্যান্বিত হতাম না। তার প্রস্তাবটা শুনে আমি কিছুক্ষণ কোনো কথা বলতে পারলাম না। আমি স্বপ্নেও ভাবিনি মহিলার মুখ দিয়ে এরকম একটা কথা বেরিয়ে আসবে। আমি যদি উল্লসিত হয়ে উঠতে পারতাম, সঙ্গে সঙ্গে হ্যাঁ বলতে পারতাম, সেটাই সবচেয়ে ভালো হতো। কিন্তু বিয়ে করতে রাজি হওয়ার কথায় একরাশ দ্বিধা আমাকে জড়িয়ে ধরল। শামারুখের মনে আঘাত দেওয়ারও ইচ্ছে আমার ছিল না, বিশেষ করে ওই অবস্থায়। আমি বললাম, শামারুখ, আপনি যে কোনো পুরুষ মানুষকে বিয়ে করতে বললে নিজেকে তার ভাগ্যবান মনে করার কথা। আমার মতো একজন নগণ্য মানুষের কাছে কথাটা বলেছেন, সেজন্য আমি নিজেকে খুবই ধন্য মনে করছি। আপনার মুখে এই অপূর্ব কথা শুনলাম, আমার কাছে স্বপ্ন মনে হচ্ছে। আপনার আর আমার মধ্যে যদি কিছু নাও ঘটে, শুধু ওই কথাটি আমার সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে।
আমাকে খুব কাছের এবং নির্ভরযোগ্য মানুষ মনে করেন বলেই এমন কথাটি বলতে পারলেন। কিন্তু তার আগে আমি যদি বর্তমান দুঃখের কারণটা জানতে চাই, আপনাকে কি খুব আহত করব? শামারুক ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। তারপর মৃদুকণ্ঠে বলল, আপনাকে জানাতে আমার আপত্তি নেই। তার কাহিনীটা সংক্ষেপে এই রকম। সোলেমান চৌধুরীর সঙ্গে তার পরিচয় হয়েছিল বিলেতে। তারা পরস্পরের খুব ঘনিষ্ঠ হয়ে উঠেছিল। 2 বছর এক ছাদের তলায় থেকেছেও। কথা ছিল দেশে এসে দুজন বিয়ে করবে। আমার এখানে আসা নিয়ে সোলেমানের সঙ্গে তার কিছুদিন খুব খিটিমিটি চলছিল। আসলে এটা একটা উপলক্ষ মাত্র। সোলেমান আরেকটা কম বয়সের মেয়ের সঙ্গে তলায় তলায় সম্পর্ক গড়ে তুলেছিল। শামারুখের বাড়ি যাওয়া আসা করত। তাদের বাড়িতেই এই তরুণীর সঙ্গে সোলেমান চৌধুরীর পরিচয়। আমার সঙ্গে শামারুখের একটা বিশ্রী সম্পর্ক তৈরি হয়েছে এই অজুহাত তুলে আর্ট ইনস্টিটিউটের ছাত্রীটিকে বিয়ে করে ফেলেছে সোলেমান। আমাকে শামারুখ গ্রিন রোডের যে বাসায় নিয়ে গিয়েছিল, তার মালিক সোলেমান চৌধুরীর খালাতো ভাই, একজন বয়স্ক ঠিকাদার এবং বিবাহিত। এখন সেই আদিলি দাবি করছে, তুমি আমাকে বিয়ে করো, আমি আগের বউকে তালাক দেব। শামারুখ যদি তাকে স্বেচ্ছায় বিয়ে করতে রাজি না হয়, রাস্তাঘাট যেখান থেকে পারে ধরে নিয়ে যাবে বলে হুমকি দিয়েছে। বাড়িতে শামারুখের বুড়ো বাবা এবং ছোট বোনটি ছাড়া কেউ নেই। কাহিনী শেষ করে সে বলল, আমি আবার একটু ঘুমোবো। সে বিছানায় শুয়ে পড়ল। শামারুখ সেদিন সন্ধে অবধি আমার ঘরে ঘুমিয়েছিল। আমার অন্য এক জায়গায় যাওয়ার তাড়া ছিল, কিন্তু শামারুখের জন্য ঘর থেকে বের হওয়া আমার পক্ষে সম্ভব হয়নি। তাকে একা ঘুমন্ত অবস্থায় ফেলে আমি বাইরে যাই কি করে? সারাক্ষণ দরজা বন্ধ করে আমাকে ঘরের মধ্যে বসে থাকতে হলো। আমি ভয় পাচ্ছিলাম, কেউ যদি এসে পড়ে। ব্যাপারটা পাঁচকান হয়ে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হতে পারে, আমাকে ভীষণ বেকায়দার মধ্যে পড়ে যেতে হবে। আমাকে অপছন্দ করার মানুষের অভাব নেই। তাদের কেউ যদি এই অবস্থায় শামারুখকে দেখে ফেলে, হোস্টেলে আমার সিটটা রক্ষা করাও অসম্ভব হয়ে দাঁড়াবে। 7টা বেজে গেল। এখনও শামারুখের ঘুম ভাঙছে না। খুন করা লাশের পাশে খুনিকে পাহারা দিয়ে জেগে থাকতে হলে যে অবস্থা দাঁড়ায়, আমার দশাও এখন অনেকটা সেই রকম। অবশেষে শামারুখের ঘুম ভাঙল বুঝতে পারলাম তার চোখ দুটো মেলেছে। শামারুখ অনেকক্ষণ ঘরের ছাদের দিকে তাকিয়ে রইল, কোনো কথা বলছে না। আমি মনে মনে প্রমাদ গুনলাম। তার যা মনের অবস্থা, কোনো ধরনের অসুখ বিসুখ যদি ঘটে যায়, আমি কি করব? আমাদের এই পুরুষদের হোস্টেলে ভদ্রমহিলাদের থাকার নিয়ম নেই। যদি সত্যি সত্যি শামারুখ অসুস্থ হয়ে পড়ে, আমি কি করে তাকে চলে যেতে বলবো? নানা রকম চিন্তা আমার মনে আনাগোনা করছিল। মানুষ তো খারাপটাই চিন্তা করে আগে। একসময় শামারুখ কথা বলল। তার গলার স্বরটা অত্যন্ত ক্ষীণ এবং ফ্যাঁসফেঁসে শোনালো। মনে হলো সে যেন স্বপ্নের মধ্যেই কথা বলছে। জাহিদ ভাই, আমার খুব তেষ্টা পেয়েছে। আমি বললাম, পানি খাবেন? সে বলল, আপনার যদি কষ্ট না হয় আমাকে 1 কাপ চা করে খাওয়ান। আমি চায়ের কেটলি হিটারে বসিয়ে দিলাম। বললাম, আপনি হাত মুখ ধুয়ে তৈরি হয়ে নিন। আমার কথায় সে উঠে বসল এবং বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে এলো। আমি চায়ের পেয়ালাটা তার হাতে তুলে দিলাম। প্রথম চুমুক দিয়ে সে বলল, জাহিদ ভাই, আজ রাতটা আপনার ঘরেই কাটিয়ে দেব। তার কথা শুনে আমি তো আকাশ থেকে পড়লাম। তাকে ঘরের বাইরে নিয়ে যাওয়ার জন্য আমি হন্যে হয়ে উঠেছি, আর এখন মহিলা বলে কিনা আজ রাতটা আপনার ঘরে থেকে যাব। আমাকে বলতেই হলো, আমাদের এটা পুরুষ হোস্টেল, ভদ্র মহিলাদের তো থাকার নিয়ম নেই। শামারুখ বলল, অনেক মহিলা তো থাকেন দেখলাম। আমি বললাম, তারা বোর্ডারদের কারো না কারো স্ত্রী। শামারুখ বলল, তাতে কি হয়েছে? আমিও তো আপনাকে বিয়ের প্রস্তাব দিয়েছি। বিয়ে করার প্রস্তাব দেয়া আর বিবাহিতা স্ত্রী হিসেবে সামাজিক স্বীকৃতি অর্জন করে এক ছাদের তলায় থাকা এক জিনিস নয়। ব্যাপারটা আমি শামারুখকে বোঝাবো কেমন করে? আমার প্রস্তাবটা আপনার পছন্দ হলো না, তাই না? তাহলে তো চলে যেতেই হয়। ঝোলাটা কাঁধে নিয়ে সে তখনই পা বাড়ালো। আমি হাত ধরে তাকে বসিয়ে দিয়ে বললাম, কথাটা এভাবে বলছেন কেন? আপনি প্রস্তাবটা করে আমাকে সম্মানিত করেছেন, কিন্তু তার আগে কতগুলো কথা তো চিন্তা করে দেখতে হবে। সে বলল, আপনি কি মনে করেন আমি চিন্তা না করেই কথাটা আপনাকে বলেছি? আমি বললাম, সেটা বলাও আমার উদ্দেশ্য নয়। মানসিকভাবে আজ আপনি খুব অস্থির এবং বিপর্যস্ত। জ্বরের তাপ যখন বেশি থাকে, গরম পানি পান করতে নেই। আপনি এই অবস্থাটা কাটিয়ে উঠে ভেবেচিন্তে যদি আবার আমার কাছে বলেন, সব কিছু জেনেও আমাকে বিয়ে করতে চান, আমি মনে করব আমার হাতে স্বর্গ চলে এসেছে। তারপর তাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে তার বোনের বাড়িতে যেতে রাজি করাই। আমি তাকে বাবার বাড়িতে যেতেই বলেছিলাম, কিন্তু শামারুখ বলল, ময়না মানে তার বড় ভাইয়ের বউয়ের সঙ্গে কয়েকদিন থেকে ঝগড়া চলছে। উপস্থিত মুহূর্তে সেই অগ্নিকুণ্ডে ফিরে যাওয়ার তার বিন্দুমাত্র ইচ্ছেও নেই। বোনের বাড়িতে যেতেও রাজি করাতে অনেক সাধ্য সাধনা করতে হয়েছে।
শামারুখ বলল, আপনিও মিষ্টি কথায় আমাকে অপমান করে তাড়িয়ে দিচ্ছেন। আমি ভেবেছিলাম আপনি লোকটা ভালো, এখন দেখছি আপনিও অন্য 10টা পুরুষ মানুষের মতো। আমি আমার দুর্বলতার কথাটা প্রকাশ করে ফেলেছি, এখন আপনি আমাকে নোংরা আবর্জনার মতো দূরে ছুঁড়ে ফেলতে পারেন। আমি বললাম, ব্যাপারটা মোটেই সেরকম নয়। ধরুন আপনার সঙ্গে আমার বিয়ে হলো, আজ যদি এই ঘরে আপনি রাত কাটান আর সে কথাটা যদি ছড়িয়ে যায়, আপনার আমার দুজনের সামাজিক সম্মানের জন্যে কাজটা মোটেও ভালো হবে না। শামারুখ ফুঁসে উঠে বলল, সমাজ আমাকে খাওয়ায় না পড়ায় যে সমাজের আমি ধার ধারব? আমি বললাম, আপনি যখন সমাজে বাস করবেন আপনাকে সমাজের ধার ধারতেই হবে। সমাজ যখন আক্রমণ করে সেটা অবহেলা করে উড়িয়ে দিতে চেষ্টা করতে পারেন, কিন্তু আঘাতটা গায়ে ঠিকই বাজবে। শামারুখ এবার নরম হয়ে এলো, ঝোলা থেকে চিরুনি বের করে এলোমেলো চুলগুলো ঠিক করে নিল, শাড়িটা ভালো করে পরল। দুজনে হেঁটে গিয়ে একটা রিকশায় চড়ে বসলাম। দুজনের মধ্যে কোনো কথা হলো না। নীলক্ষেত ছাড়িয়ে যাওয়ার পর শামারুখ আমার কাঁধের উপর তার ক্লান্ত মাথাটা রাখল। ধানমন্ডিতে তার বোনের বাড়িতে শামারুখকে রেখে আসার পর আমি সরাসরি ঘরে ফিরতে পারলাম না। আমি বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের সামনে হাঁটতে আরম্ভ করলাম। কতবার যে এ মাথা ও মাথা করেছি তার কোনো হিসেব নেই। বাইরে ঠান্ডা হাওয়া বইছে, আমার গায়ে কোনো শীতের কাপড় নেই, তবু আমি খুব গরম অনুভব করছিলাম। ওই একটা দিনের মধ্যেই আমার বয়স যেন অনেক বেড়ে গেছে। পরস্পর বিপরীতমুখী চিন্তার ঘাত প্রতিঘাতে আমার কাঁধ দুটো নুয়ে আসছিল। আমি কি করব ঠিক বুঝে উঠতে পারছিলাম না। এই মহিলাটি আমাকে ভালোবাসে, এ ব্যাপারে নিশ্চিত হলাম। প্রাণ থেকে ভালো না বাসলে এতখানি এগিয়ে এসে এরকম একটি প্রস্তাব করতে পারত না। এই অপরূপ সুন্দর মহিলার কি নেই? সবই তো আছে। তার গানের গলা চমৎকার, তার কবিতার মধ্যে মেধা ঝিলমিলিয়ে জ্বলতে থাকে, মনে দয়া মায়া আছে। এরকম একজন সুলক্ষণা নারীর জন্য সেকালের রাজারা যুদ্ধ করতেও কুণ্ঠিত হতেন না। একটা মাত্র ইঙ্গিতে এই নগরীর ধনবান, রূপবান এবং বিদ্বান ব্যক্তিরা কিভাবে ছুটে এসে তার পায়ের কাছে লুটিয়ে পড়ে সে দৃশ্য আমি অনেকবার দেখেছি। আমার নিঃসঙ্গ জীবনের সবচাইতে উল্লেখযোগ্য ঘটনা হলো শামারুখ এক দুপুরবেলা আপনা থেকে এসে আমার আধময়লা বিছানায় দুপুর থেকে সন্ধে পর্যন্ত ঘুমিয়েছিল। তার জীবনের মর্মান্তিক পরাজয়গুলোর কথা আমার কাছে প্রকাশ করে অঝরে কেঁদেছিল। তারপর নিজের মুখেই আমার কাছে বিয়ের প্রস্তাব করেছিল। আমার মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত এই ঘটনাটি দীপ্তিমান হীরকখণ্ডের মতো জ্বলজ্বল করতে থাকবে। কি সৌভাগ্যবান আমি! মনে হচ্ছিল আমি হাত বাড়িয়ে আকাশের তারাগুলো ছুঁয়ে ফেলতে পারি। শামারুখ আমার ভেতরে একটা অগ্ন্যুৎপাত ঘটিয়ে দিয়ে গিয়েছে। পাশাপাশি বিপরীত একটা চিন্তার ধারাও আমার মনে প্রবাহিত হচ্ছিল। ওই মহিলাকে রাজার ঘরে মানায়, যার দোতলা বাড়ি আছে, বাড়ির সামনে লন আছে, লনের একপাশে বাগান আছে, গ্যারেজে হাল মডেলের গাড়ি আছে, গেটের সামনে দারোয়ান দাঁড়িয়ে আছে, আসতে যেতে মাথা ঝুঁকিয়ে সালাম ঠোকে, সেই রকম একটি বাড়িতে এই মহিলাকে চমৎকার মানায়। বিদেশি ফার্নিচারে ভর্তি ড্রয়িং রুমের কার্পেটের উপর লঘুচরণ ফেলে এই মহিলা চলাফেরা করবে। তার পায়ের ছোঁয়ায় কার্পেটের বাঘ জীবন পেয়ে আবার পায়ের কাছেই অনুগত সেবকের মতো লুটিয়ে পড়বে। এই মহিলা আমাকে বিয়ে করতে পারে, কিন্তু তাকে নিয়ে আমি কি করব? ধরে নিলাম মহিলার সঙ্গে আমার বিয়ে হলো। মহিলা আমাকে নিয়ে একদিন না একদিন তার পুরুষ বন্ধুদের সামনে হাজির করবে। আমার গ্রামীণ করুণ চেহারা নিয়ে তারা আমাকে ভ্যাংচাবে। হতে পারে শামারুখ আমার অপমানকে তার নিজের অপমান বলবে। এই কুত্তার বাচ্চাদের সঙ্গে লড়াই করে প্রমাণ করো যে তুমি তাদের চাইতেও যোগ্য পুরুষ। আমি পুরুষ বটে, কিন্তু ও নিয়ে আমার বিশেষ গর্ববোধ নেই। আমি অত্যন্ত ভীতু মানুষ, ঝগড়াঝাটি করাও আমার ধাতে নেই। সুতরাং শামারুখের খাতিরেও কারোর সঙ্গে প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়া আমার পোষাবে না। শামারুখ ভালোবাসতে জানে, এ কথা অস্বীকার করিনি। তার সৌন্দর্য, তার রুচিবোধ, তার শিক্ষা কারো কাছে নগদ মূল্যে বিক্রি করার প্রবৃত্তি শামারুখের হবে না, সে কথা আমি ভালোভাবেই জানি। কিন্তু শামারুখের ব্যক্তিত্ব আর চরিত্রের আরও একটা দিক সম্পর্কে আমি জানি। শামারুখ ভালোবাসার কাছে যতই অসহায় বোধ করুক, কিন্তু তার যে বিশেষ মূল্য আছে সেটা সে মর্মে অনুভব করে। তার মনের একটা কামনা, পুরুষ মানুষেরা তাকে নিয়ে পরস্পর শক্তি পরীক্ষায় অবতীর্ণ হোক। এই দৃশ্য দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করে সে ভীষণ আনন্দ পেয়ে থাকে। সব জেনে শুনেও শামারুখের এই ইঁদুর ধরা কলে আমি কি করে ঢুকে পড়ি? শামারুখের বাড়িতে আমি গিয়েছি এবং দেখেছি আপন বড় ভাইয়ের বউয়ের সঙ্গে কিভাবে রক্তারক্তি কাণ্ড ঘটিয়ে থানায় গিয়ে নালিশ করার মনোভাব প্রকাশ করতে পারে। আমার মনে হলো শামারুখের সঙ্গে একই ছাদের তলায় এক মাসও যদি আমাকে থাকতে হয়,
তাহলে সে আমাকে বদ্ধ উন্মাদ করে তুলবে, অথবা আমি তাকে খুন করে ফেলব। সমস্ত বিষয় চিন্তা করে আমার মনে হলো, আমি যেমন মাতৃগর্ভে আবার ফেরত যেতে পারিনি, তেমনি শামারককে বিয়ে করাও আমার পক্ষে অসম্ভব। অসম্ভব এই কথাটি মনে হওয়ায় আমার দু চোখের কোণায় পানি দেখা দিল। আমি নিজেকে ধিক্কার দিলাম। পুরুষ মানুষ হয়ে আমার জন্ম হয়েছিল কেন? একটি অসহায় নারী শেষ ভরসাস্থল মনে করে আমার কাছে ছুটে এসেছিল। আমি চূড়ান্ত অপমান করে তাকে ফিরিয়ে দিতে যাচ্ছি। আমি কি এতই পাষণ্ড যে ঈশ্বরের দান করা এই সৌন্দর্য এবং মেধাকে আমি অপমান করতে পারি? আমি কাপুরুষ নই, পাষণ্ডও নই। একথা আমার চিৎকার করে বলতে ইচ্ছে হলো। শামারক আমাকে বলুক তার পেছন পেছন পৃথিবীর শেষ প্রান্তে ছুটে যেতে। কোনো রকম দ্বিধা সংশয়ের বালাই না রেখে এক কাপড়ে আমি তার পেছন পেছন পৃথিবীর শেষ প্রান্তে ছুটে যেতে পারি। শামারক আমাকে নির্দেশ করুক অন্য কোনো নারীর মুখের দিকে না তাকাতে। সমস্ত জীবন আমি শামারকের মুখমণ্ডলের কথা চিন্তা করে কাটিয়ে দিতে পারবো শামারককে খুন করে কবর দিয়ে সেই কবরের পাশে মোমবাতি এবং ধূপধুনো জ্বালিয়ে সেবায়েত হিসেবে সারা জীবন কাটিয়ে দিতে। ওপরে যা বললাম, শামারকের জন্য তার সবটা আমি করতে পারবো, কিন্তু তাকে বিয়ে করতে পারবো না। আমার চাকরি বাকরি নেই। আগামী মাসে কোথায় যাব, কি করব জানি নে। আমার বাড়ি ঘরের দুর্দশার অন্ত নেই। যেদিকেই তাকাই দাঁড়াবার সামান্য জায়গাও দৃষ্টিগোচর হচ্ছে না। সুতরাং শামারককে নিয়ে এমন একটা জুয়া খেলায় মেতে উঠব কেমন করে? মানুষের জীবনে এমন একটা সময় আসে যখন রাজা হওয়ার প্রস্তাবও অবহেলায় প্রত্যাখ্যান করতে হয়। একদিকে অসহায়তা, অন্যদিকে কাপুরুষতা আমাকে চিরে যেন দুটুকরো করে ফেলেছিল। এই ঠান্ডাতেও আমার শরীরে ঘাম দেখা দিল। আমি চাপা গাছটার গোড়ায় হেলান দিয়ে চিন্তা করতে লাগলাম, এ অবস্থায় আমি কিভাবে শামারকের কাছে আসতে পারি। অঙ্গভরা সৌন্দর্য এবং তুলনারহিত হৃদয়বৃত্তির অধিকারী এই অসাধারণ নারী সব কুল থেকে বিতাড়িত হয়ে রাজপথে এসে দাঁড়িয়েছে। তার জন্য আমি ঝুঁকি নিয়ে হলেও কিছু যদি করতে না পারি, আমার মানব জন্ম বৃথা। শামারক যাতে সম্মান নিয়ে নিজের পায়ে দাঁড়াতে পারি, সে ব্যাপারে কিছু করার চেষ্টা তো আমি করতে পারি। আবার মনে পড়ল, শামারক প্রথমে বিশ্ববিদ্যালয়ের চাকরির ব্যাপারে খবর নেওয়ার জন্যই আমার সঙ্গে দেখা করতে এসেছিল। আমি তার চাকরিটার চেষ্টাই করি না কেন? কিন্তু আমি কতটুকু সাহায্য করতে পারি? বিশ্ববিদ্যালয়ে আমার চাকরিটাই হয়নি, সেই আমি শামারককে চাকরি দেব কেমন করে? আর বিশ্ববিদ্যালয়ের সমস্ত কর্তা ব্যক্তি তাদের একটা ত্রুটি ঢাকা দেওয়ার জন্য শামারক যাতে কোনোভাবে বিশ্ববিদ্যালয়ে ঢুকতে না পারে, তার জন্য সবাই এককাট্টা হয়ে রুখে দাঁড়িয়েছে। আমি ধৈর্য ধরে টানাটানি করলে হয়তো মোষের শিং থেকে দুধ বের করে আনতে পারবো, কিন্তু এই নিষ্ঠুর মানুষগুলোর প্রাণে দয়া এবং অনুকম্পা সৃষ্টি করব কেমন করে? তখনই আমার কেন বলতে পারবো না, প্রধানমন্ত্রীর কথাটা মনে হলো। আজকাল তার ইচ্ছেতেই তো বিশ্ববিদ্যালয়ে সবকিছু ঘটছে। প্রধানমন্ত্রী যার কথা শুনবেন, এমন একজন মানুষ আমাকে খুঁজে বের করতে হবে। আমার মনে হঠাৎ করেই সৈয়দ দিলদার হোসেনের মুখখানা ভেসে উঠল। গত এক সপ্তাহ ধরে আমার মধ্যে একটা ঝড় বয়ে যাচ্ছে। আমার এই মানসিক অবস্থা বন্ধু বান্ধব কারোর কাছে তুলে ধরতে পারছি না। আমার অকৃত্রিম বন্ধুদের প্রায় সবাই পরামর্শ দিয়েছিলেন শামারকের সঙ্গে আমি যেন মেলামেশা না করি, কারণ তারা মনে করেন শামারক আমাকে বিপদে ফেলে দেবে। এই বন্ধুদের কাছে আমার মুখ খুলবার উপায় নেই। আর যারা আমার নামকাওয়াস্তে বন্ধু, তাদের সঙ্গে কোনো বিষয়ে পরামর্শ করার প্রশ্নই ওঠে না। এরা মুখ ফুটে কিছু না বললেও আমি বিলক্ষণ বুঝতে পারি। আমাকে তারা মনে মনে ভীষণ ঈর্ষা করে। আমি সব দিক দিয়ে একজন দাগধরা মানুষ। দেখতে আমি সুদর্শন নই, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার উজ্জ্বল কৃতিত্বের দাবিদার নই, আমার টাকা পয়সা নেই এবং পেশায় আমি একজন বেকার। এই রকম একজন মানুষের সঙ্গে শামারকের মতো একজন রূপসী মহিলা সকাল দুপুর ঘোরাঘুরি করবে, তারা সেটা সহ্য করবেন কেন? পথে ঘাটে দেখা হলে তাদের কেউ কেউ চিকন করে হাসে, তাদের কেউ কেউ জিজ্ঞেস করে বসে, কি ভায়া, প্রেমতরণী কোন ঘাটে নোঙর করল? হালটা শক্ত হাতে ধরবে, যদি একবার ফেঁসে যাও সেটা ভালো কাজ হবে না। শামারকের সঙ্গে মেলামেশার পরিমাণ বৃদ্ধি পাওয়ার পর থেকে আমি আমার শিক্ষকদের সঙ্গেও দেখাশোনা করা ছেড়ে দিয়েছি, কারণ তাদের অনেকেই এর মধ্যে সিদ্ধান্ত করে বসে আছেন আমি শিক্ষক সমাজকে অপমান করার জন্যই শামারককে নিয়ে এমন বেপরোয়াভাবে সব জায়গায় ঘোরাঘুরি করছি। নিজের ভেতরে সন্দেহ, সংশয় এবং অনিশ্চয়তার যখন পাহাড় জমে ওঠে এবং সেটা যখন কারো কাছে প্রকাশ করা অসম্ভব হয়ে দাঁড়ায়, যন্ত্রণা তখন হাজার গুণ বেড়ে যায়। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এই ছিল আজকের পর্বটি। পরবর্তী পর্বটি পেতে কথামানবী ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নিন। আর আমাদের কাজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে,
তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবার অনুরোধ রাখছি। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, নিরাপদে থাকুন। নিজের জন্য বাঁচুন, নিজের আপন মানুষদের জন্য বাঁচুন। অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।